কথাবার্তা, যেমন প্রথম তাই 3 নম্বর যে বিষয়টা আর্টিকেল এই এই চুক্তির আছে, যে যদি হয় যে যাকে কনভিকশনে ফেলে দেওয়া হয়েছে, যে কনভিক্টেড পার্সন যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা মানে একটা এক ধরনের আহ প্রতিহিংসামূলক যদি হয়ে থাকে, এই যে রায় হয়ে থাকে, তাহলে সেখানে তাদেরকে হস্তান্তরের প্রশ্ন আসে না। তারপরে আছে অনেকগুলো ক্লজ আছে, তার বিচারটা ঠিক মতো হয়েছে কিনা। আরেকটা যেটা আছে, শেখ হাসিনা তো একেবারেই আসার সম্ভাবনা সেখানে দেখি না। উনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, উনি যদি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, সেটা তো কোন কালে শেষ হবে তার কোনো পাত্তা নাই। তো সব ইন্টারপোলকে দেওয়া হয়েছে, ইন্টারপোলটা আজকাল হাস্যকর হয়ে গেছে, কাকে ধরে আনছে কখন আমার তো খুব মনে পড়ে না। তারপরে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম কোড, যেটা বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই, হুম। হ্যাঁ, ট্রাইব্যুনাল, অপরাধ জি। আদালত যেটা আছে, তার মাধ্যমে আনা হবে। তার মাধ্যমে কোথায় কোন দিন হয়েছে আমি দেখি নাই তারা যে এই ধরনের কাজ করে। তো সার্বিকভাবে শেখ হাসিনার প্রতি যে রায় যেটা হয়েছে, সেটা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে, মানবাধিকার ওই জায়গায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ উঠেছে, সেটা ঠিক আছে, কিন্তু উনি যে ন্যায় বিচার পান নাই, ওনার ওনার বিচারটা যে হতে পারে না তা না। ওনারা জাতিসংঘ সহ যারা যারা এটার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যারা হুম। এটার প্রতিবাদ করেছে, যে এবং সবাই একটাই জিনিস দেখিয়েছে যে বিচার তো এই ধরনের একটা ঘটনার জন্য অবশ্যই হতে হবে, কিন্তু যারা অভিযুক্ত তারা যথাযথ আইনি সহায়তা পেয়েছে কিনা, সেই জায়গায় সবাই যে ভুলটা ধরেছে সেটা হচ্ছে যে উনি একতরফা বিচার হয়েছে, উনি যথাযথ পান নাই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দ্বারা সরকার আসলে আহ, জুলাই যোদ্ধা যারা যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের প্রতিও এক ধরনের অবিচার করেছে। কারণ শেখ হাসিনাকে যে হুম। ফেরত আনতে পারবে সেটা যেমন ঠিক নেই, তেমনি এই বিচারটা আবার পুনর্বিচারের প্রশ্ন আসবে, যেহেতু কনভিক্টেড পার্সন যারা ছিল তারা বলতে পারে যে আমরা যথাযথ বিচার পাই নাই, আমাদের যে কিন্তু জনাব আনিস আহ আলমগীর, আনিস আলমগীর, মানে আমাদের তো একটা রীতিও আছে। ধরেন যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হয় তখনও তো আসলে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা আপত্তির জায়গা ছিল। দেশে বিদেশ হুম, থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে, দেশের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া ছিল, তারপরেও কিন্তু কার্যকর হয়েছে রায়গুলো। মানে হুম। তাতে তো সেই একটা রেয়াজ তো আছেই। না, আপনি কার্যকর হয়েছিল আপনার কাছে যখন আসামি আছে, হুম। কনভিক্টেড হুম। পার্সন তো আপনার কাছে নাই, এটা তো হুম। পলাতক আছে। তো সেই হুম। যদি সে প্রশ্ন যদি আপনি তুলেন, তাহলে হুম। চৌধুরী মঈনুদ্দিনেরও তো ফাঁসি হয়েছিল, সে কোথায়, হ্যাঁ। তাকে আনা গেছে? হুম। যেমন বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বাইরে পালিয়ে আছে তাদেরকে আনা গেছে, তাদেরকে জি। তো আনা জি। যায় নাই। তো আমি সেই জায়গায় বলছি যে এই রায়টা শেখ হাসিনার তরফ থেকে যদি বলতে পারে যে আমি যথাযথ হুম। বিচার পাইনি, আবার একই সঙ্গে এটা যারা যারা আহ, বিচার প্রার্থী যারা, তারাও বলতে পারে যে এই এই ধরনের রায় আমাদের কি উপকার হলো। এবং হুম। এই জায়গায় আমি আরেকটা বিষয়, আহ, এখানে শামীম হায়দার আছে, উনি জানি না এই বিষয়টা ওনার নজরে এসছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, যেই বিচারটা হলো সেই বিচারে যে আরেকটা দুর্বলতা হচ্ছে যে শেখ হাসিনা, কামাল এবং হুম। আহ, পুলিশ সাবেক আইজিপি। প্রধান, হুম। হ্যাঁ, হুম। আইজিপি, তাদের 3 জনের এখানে সাজা হলো এবং বিচার হলো কোথায়, কিসে কিসে, আপনার সাভারে আশুলিয়ায় একটা হত্যাকাণ্ডে, হুম। তারপরে চাঙ্কারপুলে হত্যাকাণ্ডে, তারপর ওই যে ও ইয়েতে আপনার রংপুরের যে হত্যাকাণ্ডের কথা আবু বলা হলো, সাইদ। হুম। হ্যাঁ, আবু সাইদ হত্যাকাণ্ড। বুসাইড, এই এবং 5টা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো। এই এই সমস্ত ইয়েতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হলো। আপনি যদি আইনের দৃষ্টিতে দেখেন, এটাও তো এক ধরনের মানে মানে কি ধরনের আইন যে এখন তাদের তাদেরকে যারা রিয়েলি হত্যা করেছিল তাদের বিচার হচ্ছে আলাদা করে, এই হত্যাকাণ্ডগুলোতে যে সমস্ত পুলিশ হুম। অংশগ্রহণ করেছিল তাদের এই ট্রাইব্যুনালে আবার বিচার হচ্ছে। তার মানে একটা ইস্যুতে কয়বার বিচার হতে পারে? এটা তো একসঙ্গে বিচার হতে পারতো, জি। যে আনিস আলমগীর, যার যার, আপনি হ্যাঁ, আইনি কিছু প্রশ্নও তুলছেন, আপনি মানে আইনি প্রশ্নও তুলছেন আমি আইনি ন্যায্যতার প্রশ্ন প্রশ্নে। তুলছি, আপনি এটা আমি। একদম একদম জি। ভ্যালিড বিষয়টা হচ্ছে যে কারণ এক মামলায় আসামিদেরকে আপনি আলাদা আলাদা করে বিচার করতে পারেন নাই। আশুলিয়া, চাঙ্কারপুল এবং এই যে 5টা অভিযোগ আপনি ধরলেন, হুম। এবং বিচার করলে তো বিচার বিচার
করে জাতিকে দেখাতে হবে। আপনি শুধু বিচার করছেন বললে তো হবে না। এখানে আমরা যে দুর্বলতা, আরেকটা যে যে জিনিসটা দেখি, যারা এই ধরনের বিচার করেছেন ওনারা যদি দেখতেন যে না রে ভাই আমরা এগুলো বুঝতেছি না, পারতেছি না, তাহলে আমরা এখানে যেগুলো অতীতে আমরা যেগুলো দেখেছি, এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, ঝানু ঝানু উকিলদের, সিনিয়র উকিলদের পরামর্শ না হয়, তাদেরটা নিতে পারতেন। আমি জানি না শামীম পাটোয়ারি এটা কিভাবে বলবেন যে এক মামলায় কিভাবে দুইটা দুইটা রায়, দুইটা বিচার হয়, একই মামলা, একই হত্যাকাণ্ড, সেখানে তার মানে কি এদেরকে আলাদা করে বিচার করার অর্থ কি খুব জি তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য, যে এটা হইতে দীর্ঘ হবে জি, সেই জন্য আমি আলাদা আসলে করে? ব্যারিস্টার শামীম পাটোয়ারির কাছেও যাই, তিনিও ঝানু আইনজীবী, আমি তার জি, কাছ থেকে এই আইনের জায়গাটাকে তো শুনবই, কিন্তু আনিস আলমগীর আপনার কাছে ওই প্রশ্নটা রয়ে গেল, পরবর্তীতে আসছি যে নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো কি হলো সেই বিষয়ে আমরা কিছু জানি কিনা, এটা আপনার কাছ থেকে আমি একটু বলবো শুনবো। এটা। আমি শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে এই যে নাহিদ ইসলামের আহ্বান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান এবং যে আইনি প্রশ্নগুলো আনিস আলমগীর করছিলেন সেটা নিয়ে আপনার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা যদি বলেন। ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, এবং এই চুক্তির অধীনে অনুপ চেটিয়ারকে বাংলাদেশ ফেরত পাঠিয়েছিল, ভারতও মনে হয় এক দুজনকে পাঠিয়েছিল। আনিস ভাই যেটা ইঙ্গিত করেছেন, শেখ হাসিনা তো ওখানে বন্দি হিসাবে নাই। এটা হচ্ছে বড় ইস্যু, বন্দি হিসাবে কিন্তু উনি নাই। উনি রাজনৈতিক আশ্রয় পেতে পারেন, উনি ওখানে আসামি হিসাবে নাই। তাহলে কি করে বন্দি বিনিময় হবে? নর্মালি যেটা ঘটে থাকে যে কোনো একটা আসামিকে ওখানে কনভিক্ট করা হয়েছে বা এখানে কনভিক্ট করা হয়েছে, তাকে নিয়ে আসা হবে, এখানে একটা ইস্যু থাকবে। আরেকটা হচ্ছে, ওই প্রত্যাবর্তন চুক্তিতেই বলা আছে যদি মামলাটা পলিটিক্যাল ক্যারেক্টারের হয় তাহলে প্রত্যাবর্তন করতে বাধ্য থাকবে না। তো এটা তো পলিটিক্যাল ক্যারেক্টার যে কেউ বলতেই পারে ব্যাখ্যা করে। আর একটা ফোর্থ ইস্যু হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে অসংখ্য দেশ যারা প্রত্যাবর্তনের পক্ষে ছিল, মৃত্যুদণ্ড দেওয়া হলে তারা প্রত্যাবর্তনের বিপক্ষে মতামত দেয়। তো ইন্টারন্যাশনাল যে প্রেশারটা শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য হতো, সেটা মৃত্যুদণ্ড দেওয়ার কারণে হবে না। তো সেদিক থেকে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। এইটা নাহিদ ইসলামও বিশ্বাস করে না। কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল কার্ড হিসাবে শেখ হাসিনাকে দিতে হবে, না দিলে ভারত আহ ভারতের সাথে সম্পর্ক থাকবে না, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো। ভারত কার্ড, পুরো জিনিসটা ভারত কার্ড খেলা, এটা বাংলাদেশের রাজনীতিতে চরম ভাবে ডোমিনেট করে। ইন্ডিয়ান একটা হাইপ উঠালে ভোটে রাজনীতিতে সুবিধা হয়। 71 সালে ভারত আশ্রয় না দিলে আমরা তীব্র বিপদে পড়তাম, তীব্র বিপদে। আরো বহু লক্ষ কোটি লোক মারা যেত। ভারত প্রায় কয়েক কোটি রিফিউজিকে আশ্রয় দিয়েছে, এটা বাস্তব কথা। এবং যুদ্ধ করেছে আমাদের সাথে, অনেক পরে যুক্ত হয়েছে। এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 10 তারিখে যখন আসলেন, উনি বললেন ভারত সম্পূর্ণ সৈন্য বাংলাদেশ থেকে নিয়ে ভারতে চলে গেছে। হুম একটা সৈন্য বাংলাদেশে ছিল না, এবং 1 ইঞ্চি জায়গা নিয়ে যায়নি। তো এরপরেও ভারতের সাথে আমাদের জনগণের রিলেশনটা তৈরি হয়নি কয়েকটা কারণে। একটা হচ্ছে আওয়ামী লীগের পরপর 3টা ভোট করার কারণে এই দেশের বাকি সব দল এবং ভোটাররা মনে করে ভারতের প্রচ্ছন্ন সহযোগিতায় ভোটগুলো করা হয়েছে। ভারত শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের সাথে সম্পর্ক করতে আগ্রহী না। এটাও পুরোপুরি সত্য না, কিন্তু ভিজিবল হয়েছে এখন। না, জাতীয় পার্টির সাথেও রেখেছে আর কি, মানে আওয়ামী লীগের সাথে যারা ছিল তাদের সাথে। তাদের সাথে জিয়াউর রহমানও ভারতে গিয়েছিলেন, মোবারক সেই সময় ভারতে গিয়েছিলেন, জিয়াউর রহমানও গিয়েছিলেন, সবার সাথেই ছিল। কিন্তু 14 থেকে আসলে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে সবার কাছে প্রতীয়মান হয়েছে। এখন যেটি যারা ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলছে, তারা কিছু জিনিস অনুভব করছে না। একটা হচ্ছে, ভারত তার সেফটি, সিকিউরিটি, সোভারেন্টির বিষয়ে ন্যূনতম ছাড় দেবে না, এবং বাংলাদেশও দেবে না। এখানে পাল্লায় পাল্লায় কথা বলেছি আমরা সারা জীবন। আরেকটি হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য যাওয়ার দরকার হয় না। ভারত থেকে বাংলাদেশে কিছু কম দামে পণ্য আসতে হয়, পেঁয়াজ সহ অন্য কিছু। আরটা হচ্ছে, ভারতের আকাশ সীমা আমাদের ব্যবহার করতে হয়। আমাদের আকাশ সীমা ব্যবহার না করেও ভারত কিন্তু তার এয়ার রুট প্রিভেল করতে পারবে। এবং এই অর্থনৈতিক কারণগুলো এত বেশি প্রিপন্ডারাস, এত বেশি কম্পেলিং, দেশপ্রেমিক কোনো মানুষ ভারতের সাথে অকারণে যুদ্ধ বা বাতানুবাতে অংশগ্রহণ করবে না। শেখ হাসিনা থাকা পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল, এখন শেখ হাসিনা নাই। এখন ভারতকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে, কিছু লোক, কিছু নেতা বিশৃঙ্খলা চাচ্ছে, যুদ্ধ চাচ্ছে, তারা একটা কনফ্লিক্ট চাচ্ছে। কনফ্লিক্ট হলে দেশে ইলেকশন হবে না, ওয়ার টাইম গভর্নমেন্ট হবে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আসবে, পিস কিপিং আসবে। এটা আমি আগেও বলেছি, 1 বছর আগেও বলেছিলাম। এখনো সেদিকেই বাংলাদেশ যাচ্ছে।
তো তারা রাজনৈতিকভাবে আমি মনে করি দেশপ্রেমিকরা দেশের মানুষকে ভালোবাসে না। এটা 16 কোটি 18 কোটি লোকের একটা দেশ। এটা অর্থনীতি এলোমেলো হলে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা যায়, চালের সংকট, এখানে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমরা অবশ্যই সেক্ষেত্রে ওয়ার অ্যাভয়েড করতে হবে। ওয়ার ইনভাইটেশন ইজ নট এ পলিটিক্স। তো আমরা পাকিস্তান 71 সালে তো পাকিস্তান আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু তো ওয়ার অ্যাভয়েডের সর্বোচ্চ চেষ্টা করেছেন, 25 তারিখ পর্যন্ত আলোচনা করেছেন। উনি ভোটে জিতেছেন, উনি এখন সংসদে যাবেন, প্রধানমন্ত্রী হবেন, এখানে আলোচনার কি আছে? কিন্তু উনি আলোচনা করেছেন 25 তারিখ পর্যন্ত, এবং খুব ভালো মতোই বুঝছিলেন আলোচনা ফেল হবে। এবং 24 তারিখে তাকে ওই বেলুচিস্তানের কাকি বললো তুমি কি ভাবছো, উনি বললেন আমি কিন্তু একজন মুসলিম লিগার ছিলাম। অর্থাৎ উনি ইউনাইটেড পাকিস্তান ভাঙতে চাননি, যুদ্ধ চাননি। ফাতিমাতেও কিন্তু উনি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেননি, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ আছে। কিন্তু পাকিস্তান 26শে মার্চ আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যে পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে সে পাকিস্তানের জাহাজ এখন আমাদের এখানে আসতেছে, সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা সে পাকিস্তানের সেনারা আমাদের এখানে আসতেছে। তো এগুলো তো রং মেসেজ যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, মানে পাকিস্তান কি হেল্প করতে পারবে, কতটুকু পারবে? পাকিস্তানের একটা নিউক্লিয়ার বোমা আছে, ওরা পাথর খেয়ে নিউক্লিয়ার বোমা একটা করেছে, একটাই করেছে। তো ওটা তো যে কোনো ডিফেন্স স্ট্র্যাটেজির অনেকগুলো ধাপের পরের ধাপ। তো তার আগের যে স্টেজ গুলো, সেগুলো তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। মানে তো আপনি আমি আসলে মনে করি সম্পর্কের কথা বলছেন যে সম্পর্ক করে আমাদের আসলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই প্রশ্নগুলোও একটা থাকে কিন্তু পেতে পারি, কি মানে হতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে জায়গাটা মানে রায় হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায়, বাংলাদেশের বিচারে রায় হয়েছে। রায়ের বাস্তবায়ন তো দলগুলো চাইবেই, তাই না? তারা তো বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতেই হবে। সেখানে মানে তারা তো এই মানে দাবিটা করবেই, তাদের তো দাবি ছিল শেখ হাসিনার বিচার হবে, এবং এটিও দাবি ছিল ফাঁসি চাই শেখ হাসিনার, আগে থেকে তাদের এই দাবি ছিল। সেটিরই এখন একটা রায় হিসেবে আসলো। তো তারা তো এটা চাইবেই নাকি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি? আর ওই যে আলোচনার কথা যে আপনি বলছেন, নিরাপত্তা উপদেষ্টা কি আলোচনা করলেন সেটা কি আপনারা মানে দুজনের কাছে এই প্রশ্ন আছে, কেউ জানেন যে কি আসলে আলোচনা হলো, গুরুত্বপূর্ণ বিষয় কি? এটা তো আমরা কখনোই আভ্যন্তরীণ আলোচনা জানতে পারবো না। তবে একদিন আগে উনি চলে গেছেন, একদিন আগে তাকে ডাকা হয়েছে, এবং একদিন আগে তিনি হন্তদন্ত হয়ে চলে গেছেন। এই একদিন আগে কেন গেলেন, এটি আমি মনে করি অত্যন্ত পলিটিক্স এর কোশ্চেনের দাবিদার। দিল্লিতে কিছু বোম ব্লাস্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিছু বোম ব্লাস্ট হয়েছে, এবং বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন দাবি করেছেন যে তারা এটা করেছেন, জঙ্গির সাথে সম্পৃক্ত আছে। দেখুন, আমি সবসময় একটা জিনিস অনুভব করেছি, বিগত জুলাই আগস্ট আন্দোলনের সময় খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু জেলখানা থেকে বেশ কিছু জঙ্গি নেতাকে বের করে আনা হয়েছে, হুম। জঙ্গি স্টাইলে একদম ওয়াল ভেঙে দিয়ে তারপর করা হয়েছে। এবং গত 1 বছর অনেক জঙ্গি নেতা জামিন পেয়েছে। অসংখ্য অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো এখনো বাংলাদেশে আছে। এবং মাননীয় স্থানীয় সরকার অ্যাডভাইজার আসিফ সাহেব বলেছেন যে প্রয়োজনে তারা অস্ত্র হাতে নিতেন, অস্ত্রের ব্যবস্থা তাদের ছিল। সেই অস্ত্রগুলো কোথায় আছে? এখনো বাংলাদেশেই আছে। এগুলো থাকা অবস্থায় আপনি ভোট কিভাবে করবেন আমি জানি না। হুম। কিন্তু বাংলাদেশ একটা এক্সট্রিম ইনকিউবেটর অফ টেরোরিজম হতে পারে। এটা দরিদ্র দেশ, মুসলিম দেশ, হুম। পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে একটা ক্ষোভ রাগ আছে। এখানে কাশ্মীর ইস্যুতে অনেকে আন্দোলিত হয়, গাজা ইস্যুতে আন্দোলিত হয়, কিন্তু বাড়ির পাশে ন্যায় বিচারটা কেউ করতে পারে না। আমাদের বাংলাদেশি কালচার এটা আছে। তাই যদি হয়ে থাকে, ভবিষ্যতে এখানে টেরোরিজমের একটা রিস্ক আছে। সেই রিস্কটা আমার মনে হয়, এটা আমি না জেনে বলছি, অজিত দোভাল সেই রিস্কটা জানিয়েছেন। এবং জি। এই ধরনের রিস্কের সবচেয়ে ভয় হলো এটা একটা প্রিএমটিভ স্ট্রাইকিং এর জাস্টিফিকেশন তৈরি করে। যে যে কারণে আমেরিকা সাদ্দামকে অ্যাটাক করেছিল, যে কারণে আমেরিকা আফগানিস্তানকে অ্যাটাক করেছিল, প্রিএমটিভ স্ট্রাইক ওই 111-এর হুম। বোম বাস্টের পরে তারা দুটো দেশ দখল করেছে। তো আমি মনে করি ভারত যেন প্রিএমটিভ স্ট্রাইকের কোনো জাস্টিফিকেশন না পায়। ওই যে জামাতের আমির সাহেব বলেছেন না, 50 লক্ষ বাঙালি মুসলিম তলোয়ার হাতে যুদ্ধ করবে, সত্য। 50 লক্ষ হুম। কেন, 2-3 কোটি করবে, নাইবে আমরাও আমির, করব। হ্যাঁ। না ভাই, আমরাও করব। যুদ্ধটা কি স্থলপথে হবে? যুদ্ধ তো আর এখন স্থলপথে হয় না, ড্রোন দিয়ে হয়, ক্ষেপণাস্ত্র দিয়ে হুম। হয়, মিসাইল দিয়ে হয়। তো আমরা হয়তো বুঝতেও পারবো না যুদ্ধ কোত্থেকে হচ্ছে। তো এইখানেই আমাদের সক্ষমতার প্রশ্নটা জানতে হবে। অবশ্যই জি। ভারতের সাথে, শেষ করে দিচ্ছি, হ্যাঁ। মর্যাদাপূর্ণ সমান সমান ভাবে সম্পর্ক রাখতে হবে। ভারত থেকে যদি আমাদের এখানে টেরোরিস্ট অ্যাটাকের ভয় থাকে, এটা ভারতকে জানাতে হবে। আমাদের এখান থেকে ভারতে যদি টেরোরিস্ট অ্যাটাকের ভয় থাকে,
ভারত সেটা জানাবে এবং হুম। সেটা সরকারকে কনসার্নটাকে রেইজ করে নিয়ে সমাধান করতে হবে। জি, অনেক ধন্যবাদ ব্যাসেস পাটোয়ারি। আপনি আনিস আলমগীর, আপনিও বলছিলেন যে আপনিও বলবেন নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কি আলোচনা হলো, সেই বিষয়টা কোনো পক্ষই কেন সেটি প্রকাশ করলো না। জানা যাচ্ছে কিনা, আপনি সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখেন, জানেন কিনা যে কি হলো, কি না, আলোচনা? এটা জানার কোনো কারণ ইয়ে আমরা তো পাচ্ছি না। আলোচনা হয়েছে সেটুকুই, তারা বাংলাদেশ, ইভেন ইন্ডিয়ান মিডিয়া এটাকে কোনো পাত্তা দেয় নাই, কারণ ইন্ডিয়ান মিডিয়া এটার কোনো খোঁজ দেয় নাই। কারণ ইন্ডিয়ান মিডিয়া যেটা ইউজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, আলাপ হয়েছে, সেটা দেখা হয়েছে, আলাপ হয়েছে। এবং একটা ইনফরমেশন শুধু এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অজিত ডোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে। তো বাংলাদেশে আসার আমন্ত্রণ, এগুলো তো কথার কথা। এবং এই দেশে গেলেন, আপনি বললেন যে আসার জন্য। দেখেন, অজিত দোভালের সাথে যে আমাদের খলিল সাহেবের যে সম্পর্ক, সেটা কমপ্লিট একটা ভারসাম্যহীন সম্পর্ক। এটা যে যখন ইয়েতে গেল, আপনার ব্যাংককে গিয়ে তার সাথে একদিন বৈঠক করলো, একটা ছবি তুললো, তারপরে চাপ বাড়িয়ে গেল যে অজিত দোভালের স্ট্যাটাসে তার সাথে দিতে হবে, নতুবা সে তার সাথে আলাপ করবে কি করে। যে লোকটাকে আমরা আহ নিরাপত্তা উপদেষ্টা বানালাম, সে কোনোদিন মন্ত্রী ছিল না, এমপি ছিল না, রাষ্ট্রদূত ছিল না। তার রাজনৈতিক জ্ঞান শুধু এটুকু যে ফরেন মিনিস্ট্রিতে কয়দিন চাকরি করেছে, হুম। তার লিয়েনে লিয়েনে বাইরে কাটিয়েছে। 1/11-এর সময় এসেছিল, আবার পালিয়ে গেছে সবার আগে। তো এমন একটা লোককে আমরা এই দায়িত্ব দিয়েছি। প্রথমে বললাম না আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করবে, ওরা ডিম, সেটার কোনো কিছুই হয়নি। তারপর এখন ভারতের সাথে সে মানে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবে। এবং এই যে শেখ হাসিনা যাচ্ছেন, শেখ হাসিনা ওইখানে আছেন, শেখ হাসিনাকে যাতে নিয়ে আসা হয়, এনসিপির তরফ থেকে দাবি করা হলো যে উনি যাতে আসতে নিয়ে আসেন। উনার কি ক্যাপাসিটি আছে যে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে তাদের, এবং এটা শেখ হাসিনাকে নিয়ে আসতে পারে? প্রথমত আমি আপনাকে যেটা বললাম, যে ভারত যে যুক্তি দেবে, ভারত প্রথমত দেখিয়ে দিয়েছে নোটেড। তারপরে হচ্ছে যে রাজনৈতিক মামলা, এটা শামীম চৌধুরী, শামীম মায়দার এটা বললেন, হ্যাঁ, হ্যাঁ। পাটোয়ারি একই কথা বললেন যে এটা রাজনৈতিক মামলা হচ্ছে। কারণ মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন আসছে, সেটা কি এখানে মেনটেন হয়েছে কিনা। আন্তর্জাতিক ভারসাম্যের যে বিষয়টা থাকে, শেখ হাসিনা বহু বছর ধরে একটা শক্তিশালী সম্পর্ক তাদের সাথে রেখে আসছে। তারা সেই 71 থেকে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক। তাকে এত ঘনিষ্ঠ একটা সম্পর্কের একজন ব্যক্তিকে আপনি মানে হুট করে চাইলে না দিয়ে দেবে, সেটা তো হতে পারে না। এবং আদালতের আরেকটা যেটা আমি বলেছিলাম, যে রাজনৈতিক আশ্রয় যদি উনি চেয়ে থাকেন তাহলে আরো ডিফিকাল্ট। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে উনাকে দেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবেও তো কোনো চাপ ভারতের উপর কেউ রাখতে পারবে না। এখনো কোনো রাষ্ট্র কি বলেছে এই 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 বিচারটা খুব সুষ্ঠু হয়েছে? সবার একই কথা, যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এগুলাতে আমাদের কোনো চাপ নাই, আমাদের কোনো বিষয় না এটা। আপনি একটা রাষ্ট্র, আমি জানি না শারমিন আপনি দেখেছেন কিনা, কোনো রাষ্ট্র এভাবে বলেছে কিনা যে তাকে ভারত ফেরত দিতে হবে? তো ভারতের উপর কোনো চাপই নাই। ভারত এমন একটা রাষ্ট্র, তো সে কি কারণে এটা ফেরত দেবে বা শেখ হাসিনাকে পাঠাবে, সেটা কোনো যৌক্তিকতা নাই। এবং খলিল সাহেব সেখানে অবশ্যই যখন বৈঠক হয় উনি এটা বলতে পারেন বাংলাদেশের তরফ থেকে, যে আমরা যেহেতু তার ইয়ে হয়ে গেছে, আমরা তাকে ফেরত চাই। আপনি বলেছেন কিনা আমি জানি না, বাট অনুমান করি যে বলতেই তো পারেন, বললে তো কি আসে যায়। তো সেটা হয়তো উনি বলেছেন। কিন্তু ভারতের যে কনসার্ন, সেটা একদম প্রকাশ্য ওদের মিডিয়াতে যেভাবে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানি জেনারেলরা সফর করছে, বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানের মৌলবাদী নেতারা সফর করছে, এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়াতে যে আহ বোম বাস্টিং হলো কয়েকদিন আগে, সেটার সাথেও তাদের মিডিয়া বাংলাদেশকে জড়াতে চাচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান এই কাজ করছে। তো তারা সেই সব, আমি 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 বিশ্বাস করি যে অজিত দোভাল এই যে খলিল সাহেবকে এক গাদা অভিযোগ সেটা ধরিয়ে দিয়েছে, এগুলা সমাধান করেন। এছাড়া জি। আর ওনার কাছ থেকে আর কোনো বার্তা পেয়েছেন আমার মনে হয় না। আর আমরাও তো বসে রই নাই যে অজিত দোভাল বাংলাদেশে আসবে। আমরা, হুম। বাংলাদেশের মানুষ যেটা চায় এবং যেটা এনসিপি সহ অনেকে দাবি করছেন, শেখ হাসিনাকে ফেরত আনেন, পারলে সেটা নিয়ে আসেন। যে অজিত দোভাল বাংলাদেশে সফর করবে কি করবে না, সেটাতে তো কারো ইন্টারেস্ট নাই। এবং হুম। সবচেয়ে আমি মনে করি যে এই জিনিসটা, সেটা হচ্ছে যদি কোনো পজিটিভ কিছু থাকতো, বাংলাদেশ সরকারই সেটা ফলাও করে প্রচার করতো। যেহেতু কোনো কিছু হয় নাই এবং হুম। কথাবার্তাও ঠিক মতো হয়েছে কিনা সেটা তো সন্দেহ হয়। সেই জন্যই এটা নিয়ে কোনো একটা শব্দ সরকারের তরফ থেকে নাই।
জি, আমি আসলে মানে এই যে সবকিছু মনে করছি, আমরা ধারণা করছি, কিন্তু এই মানে সরকারের পক্ষ থেকে কেন স্পষ্ট হয় না, আপনিও বলছেন হয় নাই, কিন্তু কেন হয় না সেটা নিয়ে আমি একটু পরে আসি। কিন্তু আনিস আলমগীর, আপনার কাছে একটু ব্যক্তিগত জায়গায় একটা প্রশ্ন করি যে আপনি ওই যে রায় নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলছেন, ন্যায় বিচার হলো কিনা সেটি নিয়ে আপনার প্রশ্ন। আহ, দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে বিশ্ববিদ্যালয়ের 1001 জন, বস্তুত সংখ্যাটি আসলে 6 শতাধিক বলে পরবর্তীতে দেখা যাচ্ছে, শিক্ষক তারা একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনার রায়ের ন্যায্যতা বা ন্যায় বিচার হয়নি এরকম একটা মর্মে। যদিও আবার সেটাকে অনেকে ভুয়া বিবৃতিও বলছেন। তবে সেইটার পরপরই মানে বিশ্ববিদ্যালয়গুলোর শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় মানে ছাত্র সংসদগুলো যেখানে শিবির নিয়ন্ত্রিত, ডাকসু জাকসু, এদিকে রাকসু চাকসু, সেই বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংসদ তারা এটির শক্ত প্রতিবাদ জানাচ্ছে এবং শিক্ষকদের চাকুরিচ্যুতির দাবি করছে। এবং সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি বলছেন যে তাদেরকে বাংলাদেশেই থাকতে দেওয়া হবে না, তাদেরকে নির্মূল করে দেওয়া হবে। ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি তো আই ডোন্ট কেয়ার লেখা ফটোকার্ডটি শেয়ার করায় তাকে তো পুলিশেই দিয়ে দিল এবং পুলিশ ধরেও নিয়ে গেল। তো এরকম আপনিও যে প্রশ্ন তুলছেন, আপনি কি এগুলো নিয়ে হুমকি ধামকি কোনো রকম ভয় পাচ্ছেন না? মানে না, তাদেরকে তো আমি তো বাংলাদেশেই প্রশ্ন থাকতে দেওয়া তুলছি হবে না, না। আমি তো রায়ের সমালোচনা করছি। শেখ হাসিনাকে যে সাজা দেওয়া হয়েছে, এই হুম। সাজা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি বলছি সাজাটা যেভাবে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক হয়নি, এবং প্রক্রিয়াটা ঠিক মতো না হওয়ার কারণে যেটা হচ্ছে যে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজনও ঠিক মতো বিচারটা পেল না। এখানে একমাত্র শুধু হচ্ছে শেখ হাসিনাকে আপনি আহ, মানবাধিকার বঞ্চিত করলেন তা না, আরেক দিক দিয়ে যারা জুলাই শহীদ তাদেরকে অধিকার বঞ্চিত করলেন। ওই অন্যরা যেভাবে দাবি করছে সেটা হচ্ছে দলীয় দৃষ্টিকোণ থেকে তারা হয়তো এই এই বিশেষ কোনো রাজনৈতিক দলের মতাদর্শের টিচাররা যেভাবে আমরা অতীত দেখেছিলাম শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দেওয়া, খালেদা জিয়ার পক্ষের বিবৃতি দেওয়া, ওই বিবৃতি গোষ্ঠীতে হয়তো কেউ পড়ে গেছে, তাদের নিয়ে কথা হচ্ছে। বাট তারপরেও আমি বলবো যে প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। এখন যে ছাত্র শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্র সংসদ বা আদার্স যখন এগুলো নিয়ে কথা বলে, তাহলে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে তাহলে আর শেখ হাসিনার পরিবর্তন কি দরকার ছিল। এটা তো একই ঘটনা হলো যে আমার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে ইয়েতে হুম। যেতে হবে, জেলে যেতে হবে। এটা তো শেখ হাসিনা থেকে উন্নত মানের কোনো ইয়ে হলো না। আহ, আহ, কোনো আহ, বৈষম্য বিরোধী যে সমাজ আপনি দেখতে চেয়েছিলেন, যেটা ন্যায়ের সমাজ আপনি দেখতে ছিলেন, সেটা তো হলো না। এখানে তো তাহলে মানবাধিকার লঙ্ঘন, এখানেও তো ব্যক্তি স্বাধীনতা হরণ, এখানেও তো কণ্ঠরোধ করা, এখানেও তো মব জাস্টিস আরো 100 গুণ বাড়তি হওয়া। সো এটা এটা নিয়ে তো অবশ্যই এগুলো এই 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 ওয়েতে যদি কাউকে মত প্রকাশ দমন করা হয় সেটা তো অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমি জি। আপনাকে আবারও একটু স্পষ্ট করছি যে শেখ হাসিনার বিচার হোক কিংবা কামাল হুম। সাহেবের বিচার হোক কিংবা ওই যে পুলিশ প্রধান যিনি আছেন, যে ঘটনাটা ঘটেছে এটা কেউ না কেউ তো করেছে। এটা শেখ হাসিনা করুক, স্বরাষ্ট্রমন্ত্রী করুক, পুলিশ প্রধান করুক, কিংবা কার্যত যারা স্পটে ছিল তারাই করুক, এই ঘটনার তো বিচার হতে হবে। এই ঘটনার বিচার না হয়তো পারে না, কিন্তু জি। বিচারটা আমরা সঠিক আনিস প্রক্রিয়া আলমের, করতে জি, করবো, একদমই সেটা স্পষ্ট হচ্ছে যে আপনি বিষয়। প্রক্রিয়াটা নিয়ে নানান প্রশ্ন আছে, হ্যাঁ, বিচার নিয়ে আপনার আলোচনার জায়গাটা না। আমি এই যে মানে খলিলুর রহমান কি বিষয়ে কথা বললেন সেটি গোপন, মানে সেটি বিষয়ে জানা যাচ্ছে না, গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হচ্ছে। তারপর ধরেন শেখ হাসিনার রায় যেদিন হলো সেদিন দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল, ঢাকা এবং চট্টগ্রামের দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল, সেখানেও গোপন, শর্তগুলো গোপন, সেটিও প্রকাশ করা হলো না। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ হলো, সেটিও আসলে এনডিএ তো নন ডিসক্লোজার এগ্রিমেন্টই, অতএব সেটিও প্রকাশ করা হলো না। শামীম পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনবো এবং আমি আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনবো যে এই বিষয়গুলো তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, রাষ্ট্রীয় অর্থনীতির ব্যাপার আছে যুক্ত এখানে। মানে যেমন ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মিছিল হচ্ছে, 32 নম্বরে চলে যাওয়া হচ্ছে ফাঁসির দাবিতে, বা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ঘেরাও করে ফেলা হচ্ছে, এত সক্রিয় মানে এবং কার্যকর একটা পদক্ষেপই বলা চলে, সেগুলো হচ্ছে। কিন্তু এই বিষয়গুলোতে একরকম মৌন একটা প্রতিবাদ বা ছোট্টখাটো এটা ঠিক হচ্ছে না, করা হচ্ছে না, রাজনৈতিক দলগুলোও বলছে। রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখছে না কেন? তারা যে এটিতে খুশি না এটি বোঝা যাচ্ছে, আপত্তি আছে তাদের। কিন্তু শামীম পাটোয়ারি কেন সক্রিয় বা কার্যকর কোনো ভূমিকা রাখছে না, প্রতিবাদ করছে না? যেটা হচ্ছে আসলে, দেখুন, বর্তমান সরকার তো এনসিপির সরকার, এনসিপি তো আর সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না। আর নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে যে এগ্রিমেন্ট গুলো করা হয়েছে এটি অসাংবিধানিক। সংবিধানে বলা আছে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আপনার পার্লামেন্টে লে করতে হবে এবং পার্লামেন্টে শুনানি হবে, আনলেস সেখানে সিকিউরিটি কনসার্ন থাকে। সিকিউরিটি কনসার্ন হুম। থাকলে সেটা ক্লোজ ডোর সেশন হবে পার্লামেন্টের। সেই পার্লামেন্টে ক্লোজ ডোর সেশন ছাড়া
এই চিঠিগুলো অনেকগুলো অবৈধ, যদিও এটা সবসময় কখনো মেনটেন করা হয়নি। নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে যে সরকারটি এগ্রিমেন্ট করেছে তারা একটা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কোনো কেয়ারটেকার সরকার না, ইলেকটেড সরকার না। তাদের নির্বাচন প্রধান কাজ, তারা সংস্কারকে এখানে নিয়ে আসছে, সাথে বিচারকে নিয়ে আসছে। হুম। কিন্তু রাষ্ট্রকে বেঁধে ফেলবে, রাষ্ট্রকে 30-35 বছরের জন্য বেঁধে ফেলবে, এরকম কোনো লোন, এরকম কোনো এগ্রিমেন্ট অবশ্যই এই সরকারের করা উচিত না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ না। অন্যান্য সরকার জনগণের কাছে দায়বদ্ধ, ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে। এই সরকার তো আর ভোট ভোট করবে না, এই অন্তর্বর্তী সরকার তো আর ভোটে দাঁড়াবে না। তো তার দায়বদ্ধতা কিভাবে আসলো? কিন্তু ব্যাপারটা পাটোয়ারি, দায়বদ্ধতা যদি না থাকে। আমার প্রশ্নটা কিন্তু এখানে আপনার কাছে, সরকার হয়তো ভালো বুঝছে, হয়তো ভালো হতেও পারে, হয়তো আছে নানান রকম, কিন্তু আমার প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দলগুলো, আপনি বলছিলেন জনগণের কাছে জবাবদিহিতা নাই, জনগণের দ্বারা নির্বাচিত না বা সামনে নির্বাচনও করবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে তো তাদের একটা জবাবদিহিতা আছে, কারণ তাদের দ্বারা মানে এই সরকার এসেছে, তাদের সবার সম্মতিতে, যারা এখন সক্রিয় আছে দেশে, আপনারাও অবশ্য আছেন, আপনাদেরও ছিল সেই সময় সম্মতিতেই এই সরকারটা হলো। তো এইখানে রাজনৈতিক দলগুলো কেন সক্রিয় ভূমিকা পালন করছে না? তাদের, যেটি আমি বলছিলাম, সবার সাথে আমি কথা বলেছি, বিভিন্ন দলের সাথে, তাদের একটা মৌন আপত্তির জায়গা আছে, তারা বলছেন এটি উচিত না, এই সরকার এটা করতে পারে না, কিন্তু কেউ কার্যকর কোনো ভূমিকা কেন নিচ্ছে না বা প্রতিবাদ কেন করছে না? প্রতিবাদ করছে না কারণ রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, তারা মূলত একটা ভোট করতে চাচ্ছে, যে কোনো মূল্যে তারা মনে করছে একটা ভোট করতে পারলে তাদের সকল সমস্যার সমাধান হবে। প্র্যাকটিক্যালি আমরা যেটা অনুভব করি, যে বাকি দলগুলোর মধ্যে জামাত এবং এনসিপি এবং সরকার এই সিদ্ধান্তের সাথে একমত। ইনফ্যাক্ট হুম। তারা একত্রে এই কাজটি করেছে আমার যেটা মনে হয়। এবং অনেক বিষয়ে আমরা দেখতে পাই জামাত, এনসিপি এবং সরকারের মধ্যে একটা ভালো যোগসূত্র আছে, আর সাথে এবি পার্টিও আছে। তো এই সব মিলিয়ে একটি আসলে শক্তির উৎস। তো আমরা যেটা অনুভব করছি, সেনাবাহিনীর বক্তব্য ছিল ইলেকটেড গভর্নমেন্ট সেই সব সিদ্ধান্ত নেবে, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তগুলো নেবে না। কারণ করিডোরে দেওয়ার অর্থ হচ্ছে আমরা মায়ানমারের যুদ্ধে ইনভলভ হয়ে গেলাম, একটা পক্ষ নিয়ে নিলাম। যখনই আমি একটা পক্ষ নিব, তখন মায়ানমারের সাথে আমাদের এনিমি স্টেট সম্পর্ক হবে। আমরা কেন এই এই সম্পর্কটা এনিমি স্টেটে নিয়ে যাব? ওই যে বললাম, কিছু লোক আছে যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের মানুষের জানমালের খেয়াল করে না, তাদের এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বা অরাজনৈতিক স্বার্থের দিকেই বেশি হুম। গুরুত্ব দেয়। জি। তো সেই ব্যারিস্টার পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা ওইখানেই, যে যারা কেয়ার করে, রাজনৈতিক দলগুলো, তারা আসলে জানমালের কথা নিয়েই কথা বলার কথা, তারা কেন কিছু করছে না? আনিস আলমগীর, আপনার এই বিষয়ে আপনার কি বক্তব্য? অনেক কিছুই গোপনে গোপনে, মানে গোপন বা অপ্রকাশিত শর্তে অনেক চুক্তি হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এইসব বিষয়ে, মানে বলছিলাম যেগুলো মাঠে অনেক কিছু নিয়ে সরব, এই বিষয়গুলো নিয়ে কেন খুব সরব না? আপনি কি শুধু বন্দরের কথা বলছেন না বাকিগুলো কথা বলছেন? আমি যদি সবগুলো বন্দর, মিলিয়েই আসলে জানতে চাচ্ছি, মানে কোথাও কি আপনি দেখছেন যে খুব সক্রিয় অবস্থান রাখছে, ধরুন যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ, ধরুন করিডোর নিয়েও, বা ধরেন এই বন্দরটা তো হয়েই গেল, চুক্তি হয়েই গেল, কোথাও কি খুব সক্রিয় বা কার্যকর ভূমিকা না দেখেছেন এটা রাজনৈতিক সক্রিয় না, দলগুলোর পক্ষ এটা থেকে? লোক দেখানো একটা প্রতিবাদ করে, লোক দেখানো একটা বিবৃতি দেয়, যেমন জামাতও একটা লোক দেখানো বিবৃতি দিয়েছে। এবং সেখানেও আবার বলেছে পতিত স্বৈরাচারের সাথে সম্পর্কিত তাদের কোন আত্মীয়কে এই ধরনের বন্ধ দিয়ে দিতেছে, এবং বলছে এই যে কোনো গোপন চুক্তি কিংবা এটা গোপন চুক্তি কিংবা দরপত্রবিহীন অবৈধ চুক্তি করলে জন অসন্তোষ তৈরি হবে এবং যার সমুদয় দায় দায়িত্ব সরকারের উপরে বর্তাবে, এই ধরনের হুমকিও দিয়েছে। কিন্তু হুম। তারা আবার তিনটা প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যে এটা হলে অবশ্য ভালো হতো, যে দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করা, প্রয়োজন হলে দক্ষ এবং অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ করা, আর যেটা বলা হয় যে এই যে উন্নত মানের যন্ত্রপাতি যাবতীয় যেগুলো কেনা হয় সেগুলো যাতে এখানকার লোক যারা অপারেশনের দায়িত্ব থাকে তাদেরকে শেখানো, এই সমস্ত জিনিসগুলো। মূল বিষয় হচ্ছে যে এটা টেন্ডার ছাড়া হয়ে গেছে, এবং এটা স্বৈরাচারের সাথে সম্পর্কিত কাকে জানিয়ে দিচ্ছে জামাত সেটা নিজেরাই জানে, কারণ তারপরেও বলতে ওদের এত ভয়। তো বিএনপিরও এই ধরনের একটা বিবৃতি আমি দেখেছি, আপনি যেটা বলেছেন সেটাই, এবং এটাতে আপনি দেখেন ওই বিবৃতি দেওয়াটাই শেষ, এরপরে তাদের কোনো বক্তৃতা নাই, বক্তব্য নাই। তার মানে তারাও আসলে তারাও তারাও ক্ষমতায় থাকলে হয়তো দিত, তাদের হয়তো যন্ত্রণাটা তখন তাহলে এই জায়গায় হচ্ছে যে আমরা তো কদিন পরে ক্ষমতায় যেতাম, দিলে আমরা দিতাম, তোমরা কেন দিচ্ছ, এই জন্য হয়তো রাগ লাগছে। কিন্তু মূল প্রিন্সিপালের জায়গায় তাদের যে কোনো বিরোধ আছে সেটা তো দেখতেছি না। বিরোধ যদি থাকতো তাহলে তো তারা তো বলতো এটা আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। ডক্টর ইউনূসের সরকারের সেই বৈধতা নাই, তার জনভিত্তি নাই, এবং জন রায় নাই যে এই ধরনের বিদেশের সাথে এই ধরনের চুক্তি করা, যেখানে নির্বাচনের আছে মাত্র 70 দিনের মতো বাকি। হুম। তো এত তাড়াহুড়ো কিসের?
এত টেন্ডার ছাড়া কেন দিতে হবে এবং এত দ্রুততার সাথে কেন দিতে হবে? তাও তাও সবকিছুর উপরে আপনি যদি দেখেন, গোপনে কেন দিতে হবে? এই চুক্তিটা যে হচ্ছে দেশের জনগণের অর্ধেকে বেশিরভাগ জনগণই জানে না। এবং যেদিন এই চুক্তি করা হচ্ছে সেদিন শেখ হাসিনা রায় পড়তেছে, আর এখানে কন্টিনেন্টাল হোটেলে এই হুম, চুক্তি হইতেছে, এবং এদিকে 32 নম্বর ভাঙার একটা আয়োজন করে দিচ্ছে। পুরো মিডিয়ার পুরো চোখ এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে কন্টিনেন্টাল ঘেরাও করার মতো তিনটা লোকও পাওয়া না যায়। তো হুম, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে এখানে এখানে কিছু না কিছু কিছু স্বার্থ রয়ে গেছে। বিদেশিদেরকে বন্দর দিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূস তো 2006 সালে যখন নোবেল পুরস্কার পেয়ে আসলেন, তখনই বলেছেন যে বন্দর যদি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেন, বিরাট বিরাট কিছু হয়ে যাবে, দেশে উন্নয়নে ভেসে যাবে। এবং প্রথম আলো আপনি যদি দেখে থাকেন যে সেই লিড স্টোরি এখন একটু ভাইরাল হয়েছে, যে 2006 সালে উনি যে বক্তৃতা দিয়েছিলেন বন্দর দিয়ে দেওয়ার জন্য। তো উনার তাহলে মাথার মধ্যে বন্দর রয়ে গেছে আজ থেকে 20 বছর আগে থেকে, এই বন্দর দিয়ে দিতে হবে। উনি ক্ষমতা পেয়ে সেটাই বাস্তবায়ন করছেন। এবং উনার সারগ্রেদরা যারা আছে, তারা উনার উনার পরামর্শই করছেন। ওনার পরামর্শ ছাড়া তো তাহলে এটা হয়নি। এখন উনি কেন এই দেশকে কিভাবে দিয়ে দিচ্ছেন অন্যের হাতে, সেটা আবার একটা বিষয় হচ্ছে যে এটা কি অলাভজনক কিনা, এটা উনি দিয়ে কি দেশের মহা ক্ষতি করছে কিনা। তো মহা ক্ষতি করছেন, লাভ কি করতেছেন সেটাও তো উনি জনগণকে বুঝাতে পারছেন না। লাভটা কি সেটা যদি উনি প্রকাশ্যে জনগণকে বুঝাতে পারতেন, চুক্তির শর্ত কি সেটা যদি জনগণের কাছে ডিসক্লোজ করতেন, তাহলে এখানে বোঝা যেত যে স্বচ্ছতা আছে, এখানে ওনার ভালো নিয়ত আছে। রাজনৈতিক দলগুলো হয়তো হুম, ক্ষমতায় এসে এইগুলো করবে না, সেই জন্য উনি নিজ থেকে আগে থেকে করে ফেলছেন। যেভাবে উনি হুম, সংস্কার করছেন, রাজনৈতিক দলগুলোর উপর কোনো বিশ্বাস নাই, সংস্কার করছেন, সনদ করছেন, সনদ করে করে এই ঠুটো জগন্নাথ একটা পার্লামেন্ট বানাবেন, সেই পার্লামেন্টের লোকজন যাবে, বসবে, এবং উনি যা করে গেছেন এগুলোকে হুম, হ্যাঁ হ্যাঁ করবেন। এছাড়া তো জি। আমি অন্য কিছু দেখছি না। জি, এই পার্লামেন্ট করবেন বা ভোট, এই ভোটের জন্য অনেক কিছু অনেক রাজনৈতিক দল করছে বা করছে না, সেই বিষয়গুলো আলোচনায় আসছিল। সেটি নিয়ে আসলে সেই ভোট বা নির্বাচনটাই আসলে কতটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি নিয়ে একটু করব, কিন্তু প্রশ্নটা করব। কিন্তু আনিস আলমগীর, আপনি 32 নম্বরের প্রসঙ্গটা জানলেন যে সেখানে যেভাবে আসলে এই সেই ভাঙচুরকারীদেরকে দমন করা হলো সেটিরও একটা সমালোচনা হচ্ছে। আমরা দেখলাম যে আহ, ডিসি মাসুদ তিনি পিনাকি ভট্টাচার্যের একটা মানে তার ভাষণ বা তার নির্দেশনা শুনালেন, এবং তারপরে তারা অনেকটা আশ্বস্ত হয়ে তারা ফিরে যাচ্ছে। এই অংশটুকু আমরা দেখেছি। মানে আপনি সেনাবাহিনী পুলিশের সক্ষমতাটা কিভাবে দেখছেন? আর তখন এর আগের বারে যখন 32 নম্বর ভাঙা হলো তখন কেউ কিছু করলো না, এবার খুব সরব হয়ে গেল সেনাবাহিনী 32 নম্বর বাঁচাতে, পুলিশ সেনাবাহিনী বা যৌথ বাহিনী। এটার পেছনেও আপনি কারণ কি দেখেন? এটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা, যেটা 5 ফেব্রুয়ারিতে ঘটে গেছে। সেই ন্যাক্কারজনক ঘটনা যাতে আবার না ঘটে, এবং একটু দেখানো আর কি, যে আমরা প্রতিরোধ করছি। উনি নীরবে একবার ভাঙতে দিয়েছেন, ভাঙতে দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করেছেন এবং মব কালচার চালু করেছেন। সেই মব কালচারের ধারাবাহিকতা এটা হয়েছে। এবং এই যে উনি যে প্রিভেন্ট করেছেন কয়েকটা ইট রক্ষার জন্য, ইট রক্ষা করলেন, এটা কিন্তু এটা এই ইটগুলো রক্ষা হবে না। এই পিনাকি বা আদার্স বা এই ধরনের গোষ্ঠীগুলো আবার এগুলো ভাঙার জন্য আন্দোলন করবে, আবার যাবে, এগুলো চলতেই থাকবে। উনি হ্যাঁ, যেটা করা হচ্ছিল তিনি কারণ তো সেই হচ্ছে, নির্দেশনাও বলেছেন ফিরে যাবার জন্য, যখন নির্দেশনা দিচ্ছেন তার ফোনে যেটি শোনানো হচ্ছে সেখানেও বলছেন আজকের মতো ফিরে যেতে, পরে এটাকে গুড়িয়ে দেওয়া হবে বা ভেঙে ফেলা রাইট, হবে। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে এই ন্যাক্কারজনক কাজ যেটা উনি করেছে, ওরা করেছিল, সেই ন্যাক্কারজনক কাজ করবেই। এবং পুলিশ বা আর্মি যারা ওই দিন পিনাকির এটা শুনিয়েছিল, তারা এর থেকেও বড় ন্যাক্কারজনক মেরুদণ্ডহীন কাজ করেছে। তাহলে আর প্রশাসনের কি দরকার? পিনাকি তো রাষ্ট্র চালাতে পারে, পিনাকির প্লেন আনিয়ে এখানে সেনাপ্রধান করে দিলে তো হয়। তাহলে সেই এগুলা সামাল দিবে, পুলিশ প্রদান করে দিলে হয়। এটা কারা এটা দিয়েছে জানি না। যদি সেনাবাহিনী যদি এটা অ্যালাউ করে থাকে, তাহলে তাকে সেনা প্রদান করা হোক। পুলিশ হুম, প্রধান যদি, পুলিশেরা যদি এটা করে থাকে, পিনাকির আওয়াজ লাগিয়ে যদি এটা দমন করতে হয়, তাহলে পুলিশ প্রধান তাকে বানিয়ে দেওয়া হোক। তাহলে তো এগুলো এত হাঙ্গামার প্রয়োজন হয় না। জি, আমি যেটা জি বলতে আনসার। চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কালচার যেটা শুরু হয়েছে, ভাঙচুর এবং এই পরস্পর ইয়ে করা, এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো সরকারের পক্ষে সম্ভব না দমন করা। ডক্টর ইউনূস যেটা করেছেন সেটা উনি আগামীতেও আবার পারবেন না। কেন পারবেন না? কারণ 32 নম্বরকে রক্ষা করতে হলে একমাত্র রক্ষাকারী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাঠে নাই বলে এটা 32 নম্বর ভাঙার জন্য সাহস করছে অন্যেরা। আপনি যখন রাজনীতির দলগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে দেন, হুম, তখন এই ভারসাম্যহীনতার কারণেই তো এটার সুযোগ পাচ্ছে।
আপনি ভারসাম্যহীন রাজনীতির সমাজ একটা তৈরি করে দিলেন, আর পুলিশকে বলছেন যে এটা পাহারা দেওয়ার জন্য। পুলিশের পক্ষে এটা পাহারা দেওয়া সম্ভব না, কোনোদিনও সম্ভব না। সেই কারণে তারা পিনাকির আশ্রয় নিতে হয়। হুম, এবং আমি এই কথা তো অনেকে রাগ করেন, উনি ক্ষমতা থেকে চলে গেলে উনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একই কায়দায় একই কালচারে ভাঙা হবে। তখনও কিন্তু রাজনৈতিক সরকার যে থাকবে তার পুলিশ বাহিনী এটা রক্ষা করতে পারবে না। হুম, কারণ এই সমস্ত এই কালচার যখন শুরু হয়ে যায়, এটা দমন করার জন্য রাজনৈতিক জি, ভারসাম্য দরকার। ডক্টর ইউনূসের পেছনে এমন কোন রাজনৈতিক শক্তি নাই যে উনার প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে, কারণ উনার তো রাজনৈতিক দল নাই। জি। এটা মানে যখন একটা যতদিন ভাঙার পর্যন্ত ভাঙার উপলব্ধি সংস্কৃতি করবেন না, চলছে। ততদিন পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে। জি, আনিস আলমগীর, ধন্যবাদ আপনাকে। ভাঙার সংস্কৃতি মানে প্রশ্ন জাগে যে অনেক কিছুই তো ভাঙা হলো, এর মধ্যে গড়া হলো কি কি, সেই প্রশ্নটার আসলে হয়তো উত্তর খুঁজতে হবে। কিন্তু আমি ব্যারিস্টার পাটোয়ারি, ভোটের জন্য অনেক কিছু করছেন, অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছেন, রাজনৈতিক দলগুলো অনেক প্রতিবাদও মৌনভাবে বা মিনমিন করে দিচ্ছেন। আমি আসলে সেই ভোটের দিকে যেতে চাই যে সেই ভোট এবং পুলিশ সেনাবাহিনীকেও আমরা যে অবস্থায় দেখছি, আনিস আলমগীর যেভাবে বিশ্লেষণ করছিলেন, সেখানে সামনের ভোটটাকে আপনি কিভাবে দেখতে পান? এবং এই প্রশ্নটা আগে আপনার কাছে এটিও করতে চাই, জাতীয় পার্টির আসলে অবস্থান কি? ভোটে কি তারা থাকছে? জাতীয় পার্টি কি আছে ভোটে নাকি নাই? দুঃখিত, বিএনপি এবং জামাতে ইসলাম তারা তাদের প্রার্থী ঘোষণা করছে। জাতীয় পার্টির কি অবস্থা? দেখুন, 17 তারিখে যখন মব ভাঙার জন্য গেছে, একটা ট্রাস্টের প্রপার্টি, ওটা ব্যক্তি প্রপার্টি না, হুম, এখনো প্রপার্টিটা জনগণের হয়নি। আপনি আরেকজনের প্রপার্টি ভাঙতে যাচ্ছেন, পুলিশ সেখানে বাধা দিয়েছে এবং সেনাবাহিনী গিয়েছে। সেনাবাহিনীকে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে, পুলিশকে অকথ্য ভাষায় সেনাবাহিনী, পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করেছে, শক্তি প্রয়োগ করেছে, খুবই ন্যাচারাল। এবং সেনাবাহিনীকে যেভাবে কথা বলা হয়েছে, পুলিশকে যেভাবে কথা বলা হয়েছে, ভবিষ্যতে আর কোনো মব হলে তারা আগাবে কিনা এই ডাউট। এবং সেই মবের ভিকটিম যদি আজকের এই ভাঙন আন্দোলনকারী ছেলেপেলেরা হয়, তো বর্তমান সরকারের কি হয়, তখনও পুলিশ আর্মি কতটা দ্রুত যাবে, কারণ তাদের সেই ব্যাকবোন, তাদের সেই কনফিডেন্স, তাদের সেই ডিগনিটি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ফেস করতেই। এবং দেখেন ডিসি মাসুদ একটা কথা বলেছে, তাকে আবার সেই কথাটা কত এক্সপ্লেইন করে আবার ব্যাখ্যা করতে হলো যে কেন বলেছে। হুম, তো এইখানে তো রাষ্ট্র দুর্বল হয়ে গেল, সরকার দুর্বল হয়ে গেল। আপনি ঠিক ভোটের সময় এটা চিন্তা করেন, কোনো একটা জায়গায় এমন কেউ জিতে যাচ্ছে যেটা এদের পছন্দ হচ্ছে না, এরা ঠিক এরকম একটা সিন ক্রিয়েট করছে এবং পুলিশ প্রশাসন হেজিটেট করছে। এই হচ্ছে দেশের এখন পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যে অবস্থায় আছে। সুষ্ঠু ভোটের কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণ একটা পাতানো ভোট হতে পারে। এবং সেই পাতানো প্রশাসন সাজানো হয়েছে, সেখানে সমস্যা একটাই, সমস্যাটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি 40 বছরের পুরনো দল, 9টা ভোট করেছে। জাতীয় পার্টি যদি ভোটে দাঁড়ায় এবং শক্তিশালী ভাবে দাঁড়ায়, তাহলে অনেকের ভোটের হিসাব মিলছে না। এই জায়গাতেই সবাই জাতীয় পার্টিকে বাদ দিতে চাচ্ছে। যেমন জাতীয় পার্টি থাকলে বিএনপি একটি স্পেস পাবে, যে বিএনপি কে বলা যাবে না যে আমরা ভোটে যাব না, তখন বিএনপি বলবে তোমরা গেলেও জাতীয় পার্টি আছে। তো ওই ওই জায়গায় বিএনপির সাথে দর কষাকষি কমে যাবে। আবার অনেকের ভয় আছে মধ্যপন্থার ভোটগুলো, আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে আসতে পারে, যদিও আওয়ামী লীগ আমার ধারণা ভোট প্রতিহত করবে, ভোট হুম, কাউকেই দিবে না। এই সমস্ত বিচারে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হলো না। নির্বাচন কমিশন তার শপথ ভঙ্গ করলেন। কারণ নির্বাচন কমিশন শপথ নিয়েছেন তিনি স্বাধীনভাবে কাজ করবেন, তো ইয়াতে বলা আছে, সংবিধানে বলা আছে, এবং ব্যক্তিগত ইন্টারেস্টে ঊর্ধ্বে। এখন উনি কি করলেন, 42টা বা 43টা দলকে ডাকলেন, আর 7টা দলকে ডাকলেন না। উনি কিভাবে এটাকে ডিভাইড করলেন, কোনটাকে ডাকবেন কোনটাকে ডাকবেন না? উনি নিবন্ধিত সবাইকে ডাকা উচিত ছিল, অমুক হুমকি দিয়েছে, অমুক মব করবে, এটা বলেছে নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত বলেছে যে আমরা এটা নিয়ে বললে মবের কি হবো। তাহলে পুলিশ মবের ভয় পাচ্ছে, আর্মি পুলিশ মবের ভয় পাচ্ছে, নির্বাচন কমিশন মবের ভয় পাচ্ছে, তাহলে তো সরকারটা তো গণপ্রজাতন্ত্রী মব সরকার হয়ে গেছে, মব প্রজাতন্ত্রী সরকার হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে ভোট কিভাবে হবে, জাতীয় পার্টি সেই ভোটে যাবে কিনা, সেটা ইয়েট টু সি। আমরা অবজার্ভ করছি কি ঘটে, কিভাবে কি যাচ্ছে। আজকেও তো আমাদের ব্যানের জন্য মিছিল করা হলো, মিটিং করা হলো বিশাল। তো আমরা দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে সক্ষম। নির্বাচন কমিশন যদি লেজে গোবরে মার্কা একটা ভোট করে ফেলে, তাহলে সেটা 14 থেকেও খারাপ হবে, এবং সেই সরকারের পরিণতিও 14 সরকারের থেকেও খারাপ হবে। তো জি। সেই ফাঁদে কিছু রাজনৈতিক দল পা দিচ্ছে, বুঝে না বুঝে। এবং আপনারা সরকার কি এটা আপনারা কি অনেক নষ্ট মানে করছে। কোন দিকে পা দিচ্ছেন? আপনারা কি কোনো দর কষাকষিতে আছেন? আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? মানে আপনাদের কি করছেন এখন? আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের প্রার্থী
আর কিছুদিন আগেও ভোট করেছে, তার আগেও করেছে। আমাদের শক্তিশালী জায়গাগুলোর প্রার্থী নিশ্চিত করা আছে, কিন্তু আমরা আমাদের প্রার্থী, আমাদের পোলিং এজেন্ট, আমাদের কর্মীদেরকে হাত পা বেঁধে সাঁতার কাটতে পুকুরে ফেলে দিতে পারি না। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে হাত পা বেঁধে নিয়ন্ত্রিত ভোটে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে, যে জাতীয় পার্টি ভোট করতে কোনো বাধা নাই, কিন্তু আমরা ওদেরকে ডাকবো না, কথা বলবো না, আমরা ওদেরকে ডাকলে মবের ভিকটিম হব। তো ভোটের সময় তারা বলবে যে ওদের মার্কা তো আছে ব্যালটে, জনগণ দিলে দেবে, না দিলে ওদেরকে যদি মারা হয় ওদেরকে কি করা হবে। তো আমরা নিজেরাও যখন মাঠে যাচ্ছি, আমি নিজে দিনাজপুরে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। কেরানীগঞ্জে গেছি, দেখি ওসি সাহেব নিজে তালা দিয়ে দিয়েছে অডিটোরিয়ামে। ময়মনসিংহে প্রোগ্রাম, হলরুম সব দেয়া আছে, আগের দিন সবাই না করছে, করা ঠিক হবে না নিরাপত্তা জনিত কারণে। ওই এনসিপি বা গণ অধিকার পরিষদ তারা হুমকি দেয়, সেই হুমকির রেসপন্সে তারা আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে আমরা মনে করি এই পরিবেশে ভোট সুষ্ঠু হওয়ার কোনো আলামত আমরা দেখছি না। তাই হয়ে হুম, থাকে, তাহলে সেই ভোটটা আমরা অংশগ্রহণ করব কিনা সেটা হুম, পার্টি ফোরামে আমরা আলাপ করব। তো আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে যাচ্ছি না, জি, আমরা অবজার্ভ করছি। মানে বর্তমান আপনারা এখনো সরকার এবং নির্বাচন কমিশন সুস্থ করতে হওয়ার আগ্রহ নাই। জি, ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আমি আনিস আলমগীর, আপনার কাছে ভোট সুষ্ঠু হওয়ার লক্ষণ আপনি কতটা দেখছেন? হ্যাঁ, সজীব অজিত জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি একটা একরকম বার্তা বা একরকম হুমকি দিয়ে রেখেছেন যে তাদের যদি নিষেধাজ্ঞা তোলা না হয়, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে কর্মীরা সহিংস হতে পারে, এরকম একটা বার্তা তার আছে। এর আগেই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন যে 67% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার উপরে আছে গণভোট নিয়ে, সেই ভোটের দিন নাকি আগে, এটা নিয়ে এখনো দ্বন্দ্ব কাটে নাই। এবং বিএনপির পক্ষ থেকে অনেকেই, সিনিয়র নেতাদের অনেকেই আসলে গণভোটের না এর পক্ষে একরকম। সেই জায়গায় মানে বলার মুক্ত সরকারে থাকে না তখন। আরেকটা বিষয় হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, এত শাশ্বত আমার মনে হচ্ছে তার থেকেও বেশি হবে। কারণ একতরফা ইলেকশন হচ্ছে, কোনো ভারসাম্য নাই, রাজনৈতিক ভারসাম্য নাই। এখানে আওয়ামী লীগ থাকলে বিএনপি কে ঠেকাইতো, বিএনপি থাকলে আওয়ামী লীগকে ঠেকাতো। তার মানে হচ্ছে কেন্দ্রে একটা ভারসাম্য থাকতো। এখন কেন্দ্র যার, মাস্তান যার, সে দখল করবে, এটা তো স্বাভাবিক। এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকবে, আর্মি প্রশাসন দাঁড়িয়ে থাকবে। আর্মিকে যদিও এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে, তারপর আপনি দেখবেন যে তারা কোনো বড় ধরনের কোনো অ্যাকশন নেবে না। তারা কিভাবে নেবে? কারণ মব যেখানে তারা কোনো অংশ নিতে যাচ্ছে, কিছুক্ষণ আগে আপনি ডিসি মাসুদের কথা বললেন, সে একটা পদক্ষেপ নিতে গিয়েছিল, সে বলেছিল যে এরা শিবির, এদেরকে প্রতিরোধ করা কঠিন হবে, আরো লোক পাঠান। সেটা তার বদনাম হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত সেই বদনাম গুছানোর জন্য তার একটার পর একটা বয়ান দিতে হচ্ছে, এবং পিনাকির বয়ান পর্যন্ত তাকে চালাতে হচ্ছে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে প্রশাসন কিভাবে ভোটের বাক্স রক্ষা করবে? এবং ভোট বাক্স রক্ষা না করা মানে তো হচ্ছে যে এখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। আপনি 47টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, বাকি 7টা রাজনৈতিক দলের সাথে করলেন না, জাতীয় পার্টি সহ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, এদেরকে বাদ দিয়ে করলেন। এখন আবার বলতেছেন যে সংলাপে অংশ না নিলেও তোমরা রাজনীতি ইয়ে করতে পারবে, ইলেকশন করতে পারবে। শামীম হায়দার খুব ভালো করে বলেছিল, আপনার পা হাত বেঁধে আপনাকে যদি বলা হয় সাঁতার কাটার জন্য, আপনি কিভাবে করবেন? এবং আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং এই বাকি দলগুলো অংশ না নেবে, এখানে অংশ নেবে না। তারা সুযোগ পেলেও অংশ নেবে না। এবং অংশ না নিয়ে তারা এই নির্বাচন যে একটা ফার্সিক্যাল ইলেকশন, এটা যে একপাক্ষিক নির্বাচন, সেটাই তারা প্রমাণ করার জন্য আগামীতে চেষ্টা করবে। এবং এই এই নির্বাচিত সরকার কয়দিন চলে, তখন সে প্রশ্ন তোলা হবে। সরি। জি, মানে নির্বাচন নিয়ে তাহলে সংখ্যা থেকেই যাচ্ছে। আর ওই বিষয়ে কি একটু, আমি আসলে একটু সরাসরি এই প্রশ্নটা করি, যেহেতু বিএনপির মানে অনেকেই তারা দলীয়ভাবে খুব সরাসরি বলছে না, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা নির্বাচনী যায় আলোচনায় গিয়ে বলেছেন যে মানুষ জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। জয়নুল আবদিন ফারুক তিনিও বলেছেন যে গণভোটের না এর পক্ষে ভোট দেবেন, সেটা নিয়েও গণমাধ্যমে খবর এসেছে। বা আমার সাথেও যাদের বিভিন্ন অনুষ্ঠানে কথা হয়, বিভিন্ন আমার আলোচনা অনুষ্ঠানে, অনেকেই আসলে নায়ের পক্ষে, যেমন সেদিন ব্যারিস্টার নাসিরউদ্দিন নসীম, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে গণভোটে তিনি ব্যক্তিগতভাবে নায়ের পক্ষে থাকবেন। আমি আপনাদেরকেও যদি জিজ্ঞেস করি, আনিস আলমগীর, আপনি আসলে কি গণভোটে কোন পক্ষে থাকবেন? আমি গণভোটে না এর পক্ষে থাকবো। এর কারণ হচ্ছে যে আমি যাদেরকে ভোট দেব তাদেরকে পূর্ণ অধিকার দিতে চাই। তারা আমার
ভাগ্য নির্ধারণ করার জন্য সেখানে যাবে, আমি তার সংসদ সদস্য হিসাবে তার বিবেক সে যাতে খাটাতে পারে সেটা দেব। আর কারণ আরো একটা কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে ভোট হচ্ছে সেটা তো একটা মানে উদ্ভট ধরনের। আমার আমার দুইটা জি পছন্দ হচ্ছে, আমি আর দুইটা অপছন্দ হচ্ছে, সে জায়গায় আমার জন্য ডিফিকাল্ট এখানে হা বলা। সো জি আমি না ভোট দেব তার মানে যে এই প্রক্রিয়াটাকে আমি অপছন্দ করছি বা সংস্কার কর্মসূচি যেগুলো নেওয়া হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমার আপত্তি আছে তা না। আমার আমার হচ্ছে যে যেহেতু যেহেতু এই এই সনদগুলো বাস্তবায়নের এবং অধিকাংশ ভালো ভালো যে সংস্কারগুলো সেগুলো যাতে সংসদ সদস্যরা বসে নিজেরা আপোষ করে ঠিক করতে পারে, তাদের আপোষ করার সুবিধার্থে জি আমি এটা করতে জি যাচ্ছি। স্পষ্ট, আপনি এবং আমি কারণটাও মনে ব্যাখ্যা করি করলেন। আপনি বিএনপির যে কথাটা বললেন, বিএনপিও এই না ভোট দেওয়াটাও তাদের রাজনৈতিক দূরদর্শিতার জন্য ভালো হবে। যদিও তাদের বিরুদ্ধে সিভিয়ার ক্যাম্পেইন তুলবে যে সংস্কার বিরোধী তারা, কারণ তারা না হুম, ভোটের কথা বলছে। তারা যদি এটা বুঝাতে পারে যে না আমরা এই জন্যই করছি, আমরা নিজেরা গিয়ে ঠিক করব কোনটা ঠিক থাকবে আর কোনটা থাকবে না, না মানি সংস্কার বিরোধী না, না মানি আমরা সনদের বিরোধী না, আমি নিজেও পার্সোনালি না মানি সনদের বিরোধী না, জি না মানে হচ্ছে এই পদ্ধতিটা যে পদ্ধতিতে যেতে চাচ্ছে সেটাতে আমি মনে করি না যে আমার অধিকার এখানে জি প্রতিষ্ঠিত আনিস হচ্ছে, আলমগীর আমার একদম অধিকার স্পষ্ট, আপনি তাতে আপনি প্রতিষ্ঠিত হচ্ছে। সনদের পক্ষে, সংস্কারের পক্ষে, কিন্তু এই গণভোটের প্রক্রিয়ায় আপনি না ভোট দিচ্ছেন। আমি ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছে এই প্রশ্নই একদম সংক্ষেপে, আপনি আসলে গণভোটে কি কোন পক্ষে ভোট দেবেন, হ্যাঁ না নাকি? অনেকে না, আবার এটা বয়কটের হ্যাঁ না, কথা বলছেন। না এটা তো আমাদের পার্টি ফোরামের সিদ্ধান্ত হবে ভোটের আগে আগে, তখন আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে। গণভোট হবে কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে পাশ হবে, পার্লামেন্ট পাশ হওয়ার পর যখন গণভোটে যাবে, যদি বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করতে হয় রাষ্ট্রপতি অ্যাসেন্ডের আগে গণভোটে যাবে। পার্লামেন্ট পাশ হওয়ার আগে গণভোট করা হচ্ছে,